দেশের বিভিন্ন জায়গায় আত্মসমর্পণ করা, আদালতে আত্মসমর্পণ করার ঘটনা বেশ কয়েকটা ঘটেছে। সেই আত্মসমর্পণ করার ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেকে বলার চেষ্টা করছেন যে বিদেশ থেকে দেশে ফিরতে শুরু করেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করছেন যেন অন্তত 2-3 মাসের মধ্যে তাদের জামিন প্রক্রিয়াটা নিশ্চিত হয়। শেখ হাসিনা যে খুব তাড়াতাড়ি ফিরছেন তার আরো একটা ইঙ্গিত দিলেন। শেখ হাসিনার ঘোষণা সুস্পষ্ট, বিএনপি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে পারবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে ফিরবেন। কোনো কিছুই শেষ হয়ে যায়নি। এর আগে অনেক ঝড় জল ঝাপটা তার উপর দিয়ে বয়ে গিয়েছে, কিন্তু তাকে প্রতিবার বাংলাদেশের সাধারণ মানুষ বরণ করে নিয়েছে। এবারও তার কোনো অন্যথা হবে না। তৃণমূল তোমরা জেনে রাখো, তৃণমূলের মানুষ তোমরা জেনে রাখো, যারা আওয়ামী লীগ করো, যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসো, কোন পুলিশ, কোন আর্মি, কোন বিডিআর, কোন বিজিবি গুনার টাইম নাই। নেত্রী ঢুকলে তার ভ্যানগার্ড তোমরাই হবা। নেত্রী বাংলাদেশে ঢুকলে তার নিরাপত্তার দায়িত্ব তোমার। লাগলে রোস্টারিং করে করে নেত্রীর বাড়ির সামনে তোমরা নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা নিজেরা দিবা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে এসে আত্মসমর্পণ করা শুরু করে দিয়েছেন। হ্যাঁ দর্শক, বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা আদালতে এসে আত্মসমর্পণ করছে এবং তারা জেলে 2-3 মাসের জন্য জেল খাটছে এবং তারা জানে তারা 2-3 মাস জেল খাটার পরেই তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে, তখন তারা পরে রাজনীতি করতে পারবে। হ্যাঁ দর্শক, শেখ হাসিনার নির্দেশেই তারা এমনটা করছে। গতকাল শেখ হাসিনা ভারতে একটি পত্রিকায় আবার সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেন। সেখানে তিনি এগুলো উল্লেখ করেন যে বিদেশে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার জন্য, এবং শেখ হাসিনা যখন দেশে আসবে কোনো রকম পুলিশ বা কোনো রকম আর্মি তার ভ্যানগার্ড পাহারা দিতে পারবে না, তৃণমূলের নেতাকর্মীরাই তার ভ্যানগার্ড পাহারা দিবে, এমন ঘোষণা করেন। তাহলে কি হতে যাচ্ছে দর্শক? তিনি কি তৃণমূলের জন্য এবার নিজের জীবন তিনি উৎসর্গ করে দিতে প্রস্তুত? পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। তৃণমূল তোমরা জেনে রাখো, তৃণমূলের মানুষ তোমরা জেনে রাখো, যারা আওয়ামী লীগ করো, যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসো, কোন পুলিশ, কোন আর্মি, কোন বিডিআর, কোন বিজিবি গুনার টাইম নাই। নেত্রী ঢুকলে তার ভ্যানগার্ড তোমরাই হবা। নেত্রী বাংলাদেশে ঢুকলে তার নিরাপত্তার দায়িত্ব তোমার। লাগলে রোস্টারিং করে করে নেত্রীর বাড়ির সামনে তোমরা নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা নিজেরা দিবা। কারণ জানোই তো এখন দেশের কি অবস্থা। নিজেদের নিরাপত্তা নিজেদের দিতে হবে, আমাদের নেত্রীর নিরাপত্তা আমাদের দ্বারাই যেন এনশিওর হয় সেই ব্যবস্থাটা রাখতে হবে। সাধারণ মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে তৎপর। অনেক সুশীল সমাজ, ইউনিভার্সিটির প্রফেসর তারা একেবারে নির্দ্বিধায় ব্যক্ত করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাস পাল্টে যাবে এবং এটা কোনো ভালো দিক বয়ে আনবে না। কারণ আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশের জন্ম। আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো ইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। কিন্তু আওয়ামী লীগ কিরকম ছিল? আওয়ামী লীগকে নিষিদ্ধ খেলায় আক্রান্ত করার পেছনে অপশাসন দায়ী, আদর্শিক অব্যবস্থাপনা দায়ী। সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে ফেরাতে প্রস্তুত, কিন্তু এই তৃণমূল নেতাকর্মীরা কি নেতাদের কাছে সঠিক মূল্যায়ন পেয়েছিল? পায়নি। যদিও এখন এই সময় না এটা নিয়ে কথা বলা, তবুও জাস্ট মনে করে দিলাম যাতে ভবিষ্যতে এরকম বিপদে পড়ার আগে কিছুটা হলেও সাবধান থাকেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, বেশ ভালো কথা। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি এবং আমি চাই তিনি দেশে ফিরুক, কিন্তু আমি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে আসার পর তার নিরাপত্তা কে দিবে? আমি তো এই দেশের সামরিক বাহিনীকে বিশ্বাস করি না। যে জুন মাসের 6 তারিখে ব্যারাকে ফেরত যাওয়ার কথা, সে এখনো পর্যন্ত জনগণের ঘাড়ে চেপে বসে আছে রাজপথে। অবৈধ, অসাংবিধানিক ইউনূস সরকারের প্রক্সি ভার্সন বাস্তবায়ন করা গণতান্ত্রিক মোড়কে বিএনপি তাদেরকে সরাসরি সমর্থন দিয়ে, সরাসরি তাদেরকে পুতুল হিসেবে বসায় রেখে তলে তলে সেনা শাসন জারি করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এই সেনাবাহিনীর উপরে তো আমাদের ভরসা নাই। তাহলে এই সেনাবাহিনী কি আমাদের রাষ্ট্রের নিরাপত্তা দিবে, আমাদের নেত্রীর নিরাপত্তা দিবে? মোটেও না। ও তো বর্ডারে যে অনুপ্রবেশকারীগুলো ঢুকতেছে এগুলোই ঠিকঠাক মতো ঠেকানোর সক্ষমতা রাখে না। জিরো লাইনে এখনো কিন্তু অনেক লোকজন বসে আছে, ওরাও মুসলিম। নারায়ে তাকবীর বলে যে বিজিবিরা ওই 5ই আগস্টের পরে শোডাউন দিছিলেন, তারা এখন এই মুসলিমদের দায়িত্ব নিতে পারছেন না কেন? বা এই মুসলিমদেরকে ঠেকায়া
সঠিকভাবে পুনর্বাসন দিতে পারছেন না কেন? পারবেন না, কারণ যেটা রাজনৈতিক নেতাদের কাজ, যেটা ওই উপর মহলের কাজ, সেটা কখনো সামরিক উর্দি পরে হয় না। সামরিক উর্দি শুধু মারামারি করার জন্যই রাখা হয়েছে, শুধু সার্বভৌমত্বের নিরাপত্তা দেওয়ার জন্যই রাখা হয়েছে, কিন্তু সামরিক উর্দি তো সার্বভৌমত্বের নিরাপত্তা দিচ্ছে না। আমাদের জননেত্রী শেখ হাসিনা সবসময় কি ভেবেছে? জনগণের কল্যাণ যেভাবে হয় সেভাবে কাজ করতে হবে। তিনি কিন্তু ব্র্যান্ডের পিছনে দৌড়ায় নাই। ক্ষমতাকে কখনো ভোগ বিলাসের বস্তুতে পরিণত করিনি, আর ক্ষমতা এসে কি কোন ব্র্যান্ড পরবো, কোন ব্র্যান্ড নিয়ে চলবো, কোন গাড়ি চলবো, কোন দেশ থেকে ফার্নিচার আনবো, সেই মানে কি বলে ইটালিয়ান আনবো না দুবাই থেকে আনবো না কোন চাকচিক্য আনবো, ওই সব চিন্তা করি না মাননীয় স্পিকার। ওগুলির দরকার নেই তো। আমার দেশের মানুষ ভালো আছে কিনা, দেশের মানুষ খেতে পায় কিনা, দেশের মানুষ সুন্দর থাকে কিনা, সেটাই চাই। কিন্তু বিগত 2-3 বছরে আমরা কি দেখতে পাচ্ছি? যার একটা 100 টাকা দামের স্যান্ডেল কেনার ক্ষমতা নাই, সে এখন ওই বিদেশ থেকে জুতা আমদানি করে পরে, ইম্পোর্টের জুতা পরে। টাকা আসে কোত্থেকে? ফুলে পেঁপে বড়লোক হয়েছে নব্য নেতারা, টাকা আসে কোত্থেকে? সব হারাম টাকা, সব বেহালালি টাকা। অথচ ব্যানার লাগাইছে কি? জামাতে ইসলামী, এনসিপি, মানে তারা একেবারে ধর্মের পক্ষে একেবারে বলিয়া, তারা মুসলমানের অধিকার নিয়ে কাজ করে। জিন্নার উত্তরসূরি মুসলমানের অধিকার নিয়ে কাজ করলে এখন বর্ডারে যে সাধারণ মুসলিম পরিবারের লোকজনগুলো মানে মানবেতর জীবনযাপন কাটাচ্ছে, তাদেরকে পুনর্বাসন দিচ্ছিস না কেন? ও রোহিঙ্গাদের মতো ওদের বেলায় এক্সট্রা টাকা আসবে না এই জন্য? আজকে যদি এই জায়গায় জননেত্রী শেখ হাসিনা থাকতো, অন্তত পক্ষে জিরো লাইনে বসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বা আন্তর্জাতিক পর্যায়ে একটা বাজে মেসেজ যায়, এইরকম পরিস্থিতি তৈরি হতো না। এবং যে মানুষগুলো জিরো লাইনে বসে কষ্ট করছে, তারাও যেহেতু বাংলাদেশের সিটিজেন, তাদেরকেও কোনো না কোনো ভাবে ভারতে হোক কিংবা বাংলাদেশে হোক একটা না একটা জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা। এটাই জননেত্রী শেখ হাসিনার অনুপস্থিতির ফল। আজকে মানবিক বিপর্যয় বর্ডারে। ক্ষমতাকে কখনো ভোগ বিলাসের বস্তুতে পরিণত করিনি। বাস্তবতায় আমরা কি দেখতে পাচ্ছি? অথচ আমরা কি দেখতে পাচ্ছি? বিগত 2 বছরে এক একজনের ভোগ বিলাসিতার অভাব আছে। ভোগ বিলাসিতায় মত্ত এক একজন, সেটা খাকি উর্দি পরা লোক হোক কিংবা সামরিক পোশাক পরা লোক হোক কিংবা রাজনৈতিক নেতা হোক, ঘুরে ফিরে একই। এরাই বাংলাদেশটাকে শোষণ করে খোকলা করে দিচ্ছে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। চারিদিকে গুঞ্জন উঠতেছে নেত্রী দেশে ফিরবে, বেশ ভালো, কিন্তু নেত্রীর শক্তি কারা? নেতারা? মোটেও। নেত্রীর শক্তি হচ্ছে তৃণমূলের সাধারণ মানুষ। বর্তমান সময়ে আমরা সবচেয়ে বড় লিডার অনসিরিয়াল, আমরা সবার আগে দেও, আমরা হাতে দেও কেউ নাই, আগে দেও কেউ নাই, আমরা জীবন। বঙ্গবন্ধু কন্যা, যিনি আপামর সাধারণ মানুষের নেতা, অথচ আমি এখনো পর্যন্ত তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত। তিনি জীবনের ঝুঁকি নিয়ে আবারও বাংলাদেশে আসতে চেয়েছেন। ওয়েল এন্ড গুড, আমি স্বাগত জানাই, কিন্তু কাদের উপর ভরসা করে আসবে, কোন নেতাদের উপর ভরসা করে আসবে, সেটাও একটু দেখার বিষয়। কি হবে তার নিরাপত্তা ব্যবস্থা? কত স্তরের নিরাপত্তা ব্যবস্থা হবে? কিভাবে এই মানুষটাকে সাধারণ মানুষ রিসিভ করবে এবং কিভাবে এই মানুষটাকে সাধারণ মানুষ ক্ষমতার মসনদে আবার পুনরায় বসাবে? প্রত্যেকটা লেআউট পরিষ্কার হওয়া দরকার। কেননা আমরা চাই না বেনজির ভুট্টোর মতো জননেত্রী শেখ হাসিনাকে কেউ বিপদে ফেলায় বা আমাদের মাঝখান থেকে কেড়ে নিয়ে যায়। কারণ অতীতে পাকিস্তানে এই ধরনের ঘটনা ঘটেছে। 5ই আগস্ট জুলাই আন্দোলনের পর যখন গণভবনে হামলা হয়, দেখেছি তো আমরা কিভাবে জঙ্গি গোষ্ঠী জননেত্রী শেখ হাসিনার উপর হামলা চালানোর পায়তারাতে থাকে। এখন এই মুহূর্তে এসে আমি এখনো পর্যন্ত সেই দিনের কথা চিন্তা করি যে ওই দিন যদি তারা জননেত্রী শেখ হাসিনাকে হাতের কাছে পেত, তাহলে গাদ্দাফির মতো অবস্থা হতো। এবং পরবর্তীতে তো আমরা দেখতেই পেয়েছি জঙ্গি গোষ্ঠীরা বাংলাদেশকে কিভাবে ভেঙে পাকিস্তান বানাতে চেয়েছে। তারা জনগণ বেঁচে থাকলো কি মরে গেল এটা নিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। জনগণ গোল্লায় যাক, অ্যান্টি হাসিনা পলিটিক্স বাস্তবায়ন করতে হবে এবং তারা সেটাই করে আসছে দীর্ঘদিন সময়। আমার প্রশ্নটা এখন এই জায়গায় যে তৃণমূল পর্যায়ের কোন মানুষগুলোর উপর ভর করে শেখ হাসিনা ফিরছে? একেবারে সাধারণ মানুষ, যারা কোনো পদে ছিল না, যারা কোনো নেতামির মধ্যে ছিল না, সাধারণ পরিবার, কাজ করতে ভাত খাইতো, এই মানুষগুলো এখন জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করছে, ফেরত চাইছে। কিন্তু এদের সীমাবদ্ধতা রয়েছে। এদের বাইরে থেকে যদি চিন্তা করা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো কি জননেত্রী শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এই সময় যদি জননেত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করে? এখন কথা হচ্ছে, নেত্রী কি সত্যি সত্যি ওই সমস্ত গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ বাহিনী, এই আর্মি, র্যাব এদের উপর ভর করে আসতেছে? মোটেও না। তারা আসতেছে তৃণমূল কর্মীদের উপর ভর করে। সুতরাং এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, তৃণমূল তোমরা জেনে রাখো, তৃণমূলের মানুষ তোমরা জেনে রাখো, যারা আওয়ামী লীগ করো, যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসো, কোন পুলিশ, কোন আর্মি, কোন বিডিআর, কোন বিজিবি গুনার টাইম নাই। নেত্রী ঢুকলে তার ভ্যানগার্ড তোমরাই হবা। নেত্রী বাংলাদেশে ঢুকলে তার নিরাপত্তার দায়িত্ব তোমার। লাগলে রোস্টারিং করে করে নেত্রীর বাড়ির সামনে তোমরা নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা নিজেরা দিবা। কারণ জানোই তো এখন দেশের কি অবস্থা। নিজেদের নিরাপত্তা
নিজেদের দিতে হবে, আমাদের নেত্রীর নিরাপত্তা আমাদের দ্বারাই যেন এনশিওর হয় সেই ব্যবস্থাটা রাখতে হবে। এই পুলিশ বাহিনী, এই সেনাবাহিনী, এদের কোনো বিশ্বাস নাই, এদের কোনো ভরসা নাই, কিংবা বাংলাদেশের বর্তমান প্রশাসনের উপর কোনো আস্থা আমাদের নাই। কেন বলছি এই কথা জানো? যে পুলিশ গণহত্যার বিচার আমরা চেয়ে আসছি, সেই পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে থাকা কুলাঙ্গাররা আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই ব্রাদারদেরকে কম নির্যাতন করে নাই বিগত 2 বছর। তাহলে এদের উপর ভরসা করে নেত্রীর সেফটি, সিকিউরিটি কিভাবে আমরা ছেড়ে দিতে পারি? অতএব নেত্রী দেশে ঢুকবে, ঢুকুক, কিন্তু ঠিক যেভাবে তোমরা রাজপথ দখল করে রেখেছিলা, ঠিক একই ভাবে তোমরা নেত্রীর ভ্যানগার্ড হিসেবে নেত্রীকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। তবেই নেত্রীর যে শক্তি সেটা প্রদর্শিত হবে। শেখ হাসিনার নির্দেশ নেতাকর্মীরা যেন দেশে ফেরেন, এরকমটা প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা, তারা এই প্রচারণাগুলো করছেন। প্রচারণা যখন করছেন তখন এটার পক্ষে আবার কিছু গুঞ্জনও রটছে যে তারা দেশে ফিরছেন, বিভিন্ন জায়গায় আত্মসমর্পণ করছেন। তেমনই একটা ঘটনা সুনামগঞ্জে, কিন্তু সেটা দেশের বাইরে থাকার ঘটনা নাকি দেশের মধ্যেই পালিয়ে থাকার ঘটনা, সেই ব্যাপারে এখনই নিশ্চিত হওয়াটা বেশ কঠিন। চলুন সুনামগঞ্জের ঘটনাটা একটু জানি। সেখানে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 5 নেতার আত্মসমর্পণ, মানে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, তারা নিজেরা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং জামিন চেয়েছেন। কি ঘটল? সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের 5 নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। খুবই স্বাভাবিক, জামিন হবে না, এটাই স্বাভাবিক। ওই 5 নেতাকর্মীরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, বেশ বড় নেতা, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সজীব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা সাহিল মিয়া, জামিল আহমেদ ও ফয়সাল মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট শফিকুল ইসলাম। তিনি বলেছেন, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরবর্তীতে তাদের জামিনের ব্যবস্থা করা হবে, সেই চেষ্টাতে তারা থাকবেন, এমনটা জানিয়েছেন। গত বছরের 23 জুন একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা পলাতক ছিলেন এরকমটা বলা হচ্ছে, কিন্তু পলাতকটা দেশে ছিলেন নাকি দেশের বাইরে চলে গিয়েছিলেন সেই প্রশ্নের সমাধানটা গণমাধ্যম দিতে পারেনি। বলা হচ্ছিল যে আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কেক কাটার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল 23 জুন 2025। এই ঘটনায় 28 জুন জগন্নাথপুর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকজনের নামে মামলা করে এবং মামলার আসামিরা পলাতক থাকে। 2-3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল বটে, কিন্তু বেশিরভাগ আসামি পলাতক ছিল এবং সেই মামলার এই 5 জন সেই মামলারও আসামি, এমনটা বলা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে গত বছরের সেপ্টেম্বরে ব্যাপারটা যখন বলা হচ্ছে, তার আগে থেকেই তারা পলাতক নাকি সেই মামলার পরে তারা পলাতক? তার আগে থেকে 24-এর 5 আগস্টের সরকার পতনের পর থেকে তারা দেশের বাইরে চলে গিয়েছিল, দেশে ফিরে তারা আদালতে আত্মসমর্পণ করলেন, নাকি দেশের মধ্যেই অন্য কোথাও ছিলেন? এই ব্যাপারটা গণমাধ্যম পরিষ্কার করতে পারেনি। কেন বললাম যে আত্মসমর্পণের ঘটনাটা দেশের বেশ কিছু জায়গায় ঘটেছে বলে গত কয়েকদিন শোনা যাচ্ছিল, কিন্তু স্পেসিফিকলি গণমাধ্যমে খবরগুলো আসছিল না। আর আমরা সাধারণত গণমাধ্যমের অথেন্টিক কোনো খবর ছাড়া সেটা নিয়ে কোনো কথা বলি না। আমাদের প্ল্যাটফর্মে কোনো গুজব, গুঞ্জন, অহেতুক চাপাবাজি, অহেতুক কথাবার্তা, এই ব্যাপারগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আমরা সেই ব্যাপার নিয়ে আলোচনা করি যে ব্যাপারগুলো দেশের কিংবা বিদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রকাশিত হয়, অথবা প্রতিষ্ঠিত কোনো সাংবাদিক কিংবা সেরকম চরিত্র তারা ফেসবুকে নিজেদের পোস্ট কিংবা ভিডিও বার্তার মাধ্যমে সেগুলো প্রকাশ করেন। আমরা যেহেতু অন্যগুলোর রেফারেন্স দিতে পারিনি, সেই কারণে এর আগে এই আলোচনাটা আনিনি। কিন্তু গত কয়েকদিন ধরে, গত প্রায় 2 সপ্তাহ ধরে যে আলোচনা চলছে সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে এরকম আত্মসমর্পণের ঘটনা ঘটতে শুরু করেছে। এখানে 2টা ব্যাপার কাজ করতে পারে। একটা, শেখ হাসিনার নির্দেশ ফলো করে কোনো নেতাকর্মী দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন, 1। 2, যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইউনূসের আমলে দেশের ভেতরেই পালিয়ে থাকা, বিভিন্ন জায়গায় নিজের এলাকা বাদ দিয়ে অন্য জায়গায় থাকা নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করতেও ভয় পাচ্ছিলেন, কারণ তখন জামিন হবে না, দীর্ঘদিন জেলে থাকতে হবে, এই ব্যাপারটা তারা মাথায় রেখেছিলেন। এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার এসেছে, এখন আদালতের উপরে ওই জুলুমটা আর নেই, সেহেতু হয়তো একটু আশ্বস্ত হয়ে তারা আত্মসমর্পণ করতে পারেন। দেশের অভ্যন্তরে থেকেই যারা ছিলেন তারা আত্মসমর্পণ করতে পারেন এবং ভাবতে পারেন যে খুব বেশি হলে হয়তো 2 মাস 3 মাস কারাগারে থাকলেই তারা তাদের জামিনটা নিশ্চিত করতে পারবেন। এই আশাতেই আত্মসমর্পণের ঘটনাটা ঘটতে পারে। 2টা কারণেই ঘটতে পারে, আমরা নিশ্চিত নই কোন কারণে ঘটলো। তবে প্রশ্ন ওখানে থেকেই যায় যে শেখ হাসিনা যে বিদেশে থাকা নেতাকর্মীদের ফিরতে বললেন, সেই আদেশ বাস্তবায়ন শুরু হয়েছে কিনা? শেখ হাসিনার ফেরা কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে কর্মকাণ্ড, যে আয়োজন, সেই আয়োজনের নানামাত্রিক কথাবার্তা, আলোচনা, গুঞ্জন চতুর্দিকে যখন শোনা যাচ্ছে, তখন এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট তাদের জন্য। শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন, মামলা মাথায় নিয়ে, ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন এবং
6 মাসের মধ্যে দেশে ফিরবেন। এই ঘোষণা মে মাসের মাঝামাঝি তিনি দিয়ে দেওয়ার পরেই এমন অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগ এত বাধা নিষেধ হামলা মামলার মুখে কি করে এমন ভাবে সারা দেশ জুড়ে মিছিলের পর মিছিল, কর্মসূচির পর কর্মসূচি দিয়ে যেতে পারছে, এসব নিয়ে আলাপ ছাড়া বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি চায়ের আড্ডায় আসলে আর কোনো রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিকতা পাচ্ছে না। এমনকি যেই পক্ষটি আওয়ামী লীগ এই বাংলাদেশে আর জীবনে রাজনীতিতে ফিরতে পারবেন না, শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা অসম্ভব, এই তত্ত্বে বিশ্বাস করেন, তারাও দিস্তা দিস্তা কাগজ খরচ করে ফেলছেন লিখতে লিখতে আর যুক্তি সাজাতে সাজাতে যে কেন আওয়ামী লীগ আর শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এই মুহূর্তে বা কখনোই ফেরা সম্ভব হবে না। এ অবস্থায় শেখ হাসিনার নতুন ঘোষণা এসেছে এবং শেখ হাসিনা পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা এই সময়ে এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন নয়াদিল্লি থেকে, এবং সেই সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আজকে সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই সাক্ষাৎকারটি প্রকাশের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও সেটি আবার পুনঃপ্রকাশিত হওয়া শুরু হয়েছে। শেখ হাসিনা নতুন ঘোষণা দিয়েছেন যে তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন, তাকে ফিরতে হবে, কারণ বাংলাদেশের মানুষকে দুঃখ দুর্দশার থেকে উদ্ধারের দায়িত্ব তার, এই দেশ উদ্ধার করে দেশ পুনর্গঠনের দায়িত্ব তার বলে তিনি মনে করেন, এবং তিনি এই সময়ে বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে পারেন না, তাকে দ্রুত দেশের মানুষের কাছে ফিরে যেতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, অগণতান্ত্রিক শক্তির হাত থেকে দেশটাকে উদ্ধার করতে হবে। এই সময় এই পুরো সাক্ষাৎকারটির প্রথম পর্বের শিরোনাম করেছে অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। এই সাক্ষাৎকারটির যে শিরোনাম মানবজমিন করেছে তাতে তারাও এই অবসরের বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছে, লিখেছে যে অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আসার পর রাজনীতি থেকে অবসরের কথা ভেবেছিলেন, এই কথাটা কিন্তু সে সময় নানা কারণেই প্রচারিত হয়েছিল। এখন এই সময় বলছে সে ভাবনা খারিজ, দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশেও যে এই যে শেখ হাসিনা অবসরে চলে যাবেন, শেখ হাসিনার পক্ষে আর রাজনীতিতে ফেরা সম্ভব হবে না, শেখ হাসিনার নেতৃত্বে আর ফিরতে পারবে না, শেখ হাসিনা যদি বা ফেরেন তাকে ফাঁসির মঞ্চেই যেতে হবে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আর ফিরতে পারবেন না, এসব তত্ত্ব প্রচারকদের জন্য শেখ হাসিনার এই বার্তা সুস্পষ্ট এবং তাদের উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা, আতঙ্ক আরো বাড়িয়ে দেওয়ার মতো। কারণ তার মানে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ যে শুধুমাত্র ওই তাদের এক রকমের প্রেসক্রিপশন অনুযায়ী বা তাদের চাওয়া অনুযায়ী রিফাইন্ড হয়ে বা শেখ হাসিনা মুক্ত হয়ে পরিশুদ্ধ হয়ে উঠছে না, সেটাই শুধু নয়, শেখ হাসিনাই আসলে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ফিরবেন, তার জনগণের কাছে ফিরবেন, তার নেতাকর্মীদের কাছে ফিরবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।